গেছে, দেয়ালের গা ঘেঁষে ওখান থেকে গা কাটা দিচ্ছে, হ্যাঁ না, এরকম মুখ থেকে পুরো কাপড় ধোয়া থাকে এরকম। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমে কটা কথা বলবো। সেটা হচ্ছে, আমি তোমাদের কালকে একটা কল রেকর্ডিং দিয়েছিলাম। তো তোমরা আমাকে অনেকেই কিন্তু ইনস্টাতে দেন কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়েছিলে, দিদি ভাই তুমি একটা কল রেকর্ডিং আমাদের জন্য দাও। আমি কিন্তু শুধু তোমাদের জন্য কল রেকর্ডিংটা দিয়েছিলাম। আশা করি অনেকের ভালো লেগেছে। অনেকে আবার বলেছো যে তুমি কোথায়, তোমাকে দেখতে চাই। আজকে চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের শোনা ঘটনা নিয়ে সত্য। তাহলে চলো। আর আশা করি কল রেকর্ডিং যদি তোমাদের ভালো লাগে বলে অবশ্যই দেবো আগামীতে, কারণ আমার কাছে প্রচুর প্রচুর বস্তা ভর্তি ঘটনা আসে। আর আরেকটা কথা তোমাদের যেটা না বললেই নয়, আমি এখন ভেবেছি যেটা তোমাদের সাথে মতামত নেওয়াটা দরকার, কারণ তোমরা আমার পরিবার। তো সেখানেই দাঁড়িয়ে আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা যদি চাও, তোমরা যদি মতামত দাও, তাহলে পারে আমি তোমাদের দিনে দুটো করে ঘটনা শেয়ার করতে পারি। একটি ঘটনা দুপুর 3টের দিকে যাবে, আর একটি ঘটনা আমাদের প্রত্যেক দিনের মতো রাত 10টার সময় পাবলিক হবে। কারণ আমার কাছে প্রচুর 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 প্রত্যেক দিন কল আসে, প্রত্যেক দিন আমাকে অনেক ঘটনা শেয়ার করে। আর যে ঘটনাগুলো আমি সিলেক্ট করব একটু বড় হবে, লং যেগুলো হবে সেগুলো রাতের বেলা দেবো। কারণ অনেকেই রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে শুনতে পছন্দ করো, তোমরা আমাকে সেটাও কমেন্টসে জানিয়েছো। যার জন্য রাতের বেলা যদি ঘটনাগুলো লং হয় তাহলে অনেকটা ভালো লাগে শুনতে। আর যেই ঘটনাগুলো আসছে আমার কাছে 5 মিনিট, 7 মিনিট, 4 মিনিট, ছোট ছোট ইনসিডেন্ট তোমাদের সাথে ঘটে যাওয়া, সেই ঘটনাগুলো আমি তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করব। যদি তোমরা চাও আমাকে কমেন্টসে লেখো, আমি সেরকমভাবে তোমাদের কাছে ঘটনা নিয়ে আসছি, ঠিক আছে? আর আজকে যাব সোজা ঘটনায়, আর বকবক করবো না। তবে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো আজকে যাব সোজা ঘটনায়। আজকের ঘটনাটা আমাদের রূপঙ্কর পাল। ঘটনাটা পাঠায় হচ্ছে হাওড়া থেকে। রূপঙ্কর বলে, দিদি আমি তোমার ঘটনার একটা ভক্ত, কারণ আমার তোমার ঘটনা শুনতে চমৎকার লাগে। আমি প্রত্যেক দিন তোমার কত ঘটনা যে শুনি আমি নিজেও গুণে বলতে পারবো না। কারণ প্রথম ঘটনা শুনতে গেলে তারপর শেষ হতে আবার একটা ঘটনা, এরকম করে 4টে-5টা প্রায় ঘটনা আমি শুনি। এমনকি বিশ্বাস করবে না, যেই ঘটনাটা হয়তো 2 দিন আগে শুনেছি সেই ঘটনাটা আবার রিপিটেও আমি কিন্তু শুনি। আমার খুব ভালো লাগে তোমার প্রেজেন্টেশন। রূপঙ্কর, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তাহলে চলো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে ঘটনা শুরু করছি। রূপঙ্কর বলে, যেরকম ভাবে সেরকম ভাবে ভাইয়ের কথা মতো কিন্তু ঘটনাটা শেয়ার করছি, ঠিক আছে? আচ্ছা, রূপঙ্কর বলে, দিদিভাই আমার বাড়ি হাওড়ায়। আমি ক্লাস 12 পাস করে কাছাকাছি শপিং মলে আমি জব করি। তো আমি যেহেতু 12 পাস, সেখানে গিয়ে আমার কাজে কোনো ছোট বড় নেই। বাড়ির অবস্থা খুবও একটা ভালো না বা খারাপ না, আমি কোনোটাই বলবো না। মোটামুটিভাবে মানে আমার পরিবারটা খেয়ে পড়ে আমরা সবাই বেঁচে আছি। বর্তমানে বাবা এখনো জীবিত আছেন, মাও জীবিত আছেন। আর আমার এক দিদি ছিল, সেই দিদিকেই বিয়ে দিতে গিয়ে আমাদের পুরো হাত খালি হয়ে যায়। তারপর বাবাও একটি জায়গায় চাকরি করেন, তো সেখানে গিয়ে আমাদের সংসারটা খুবই মানে মোটামুটি অবস্থার মধ্যে চলে। সেখানে দাঁড়িয়ে আমি যখন 12 পড়ার পর আর পড়াশোনা আমি এগোইনি, তখন আমি নিজে নিজে, আমার বাড়ি থেকে কোনো রকম চাপ আমাকে দেয়নি, আমি নিজে থেকেই ভাবলাম যে এবার আমি বাবার হাতে একটুখানি টাকা তুলে দেওয়ার জন্য কোনো কাজের সন্ধান করি। তারপর যাই হোক, পাড়ায় অনেক জানাশোনা মানুষজন আছে, সবাই পাড়ার লোক খারাপ হয় না সব জায়গায়। তো ওরকমই আমাকে একজন কাকু এই কাজটি ঠিক করে দেয়, মানে শপিং মলের কাজটি একটি কাকু ঠিক করে দেওয়ার পর আমি নিয়মিত এখানে কাজ করছি। তবে আমি যে ঘটনাটা আজকে শোনাবো সেই ঘটনাটা হচ্ছে, ঠিক আমার মনে আছে পুজোর সময় ঘটনাটা ঘটে। আর পুজোর সময় না প্রচুর চাপ থাকে, শপিং মল বড় বড় যেই শপগুলো আছে জামা কাপড়ের রেডিমেড গার্মেন্টস, প্রচুর কিন্তু চাপ থাকে। সেরকমই শপিং মলে আমাদের ঠিক মনে আছে 2021-এর ঘটনা আমি বলছি, প্রচুর প্রচুর লোক। আর সেদিন ছিল অষ্টমী, খুব ভালো করে মনে আছে। অষ্টমীর দিন ঠিক রাত্রে যখন আমাদের মানে
কাজ থেকে ছুটি দেয় তখন মোটামুটি 11টা বেজে গেছে। তো তখনও কিন্তু অনেকেই শপিং মলে তখন পেশেন্ট, মানে কাস্টমার না, তখন তো শপিং মল মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের যারা কর্মচারী আছে তারা কিন্তু অনেকেই তখন রয়েছে। তো যাই হোক, আমাকে 11টার সময় ছেড়ে দেয়, কারণ শপিং মল থেকে আমার বাড়ি যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে। আমি সাইকেল নিয়ে যাতায়াত করতাম। তো সেরকমভাবে ঠিক রাতে 11টার সময় যখন আমাকে বলল যে রূপঙ্কর তুই একটা কাজ কর, তুই বাড়ি চলে যা, কালকে কিন্তু আসিস তাড়াতাড়ি। তো আমি বললাম ঠিক আছে, ম্যানেজার বলে দিল। তো আমি শপিং মল থেকে বেরোই, শপিং মলের নামটা আমি এখানে হাইড রাখছি। তো আমি ওখান থেকে যখন বেরিয়ে আমি আসছি যখন, তখন খুব ভালো করে আমার মনে আছে বারবার বারবার সাইকেলের যে প্যাডেলটা আছে, যেটা চালিয়ে চালিয়ে আমি বাড়ি আসছি, তো বারবার সাইকেলের যে প্যাডেলটা সেটা পড়ে যাচ্ছে, বারবার করে পড়ে যাচ্ছে। তো আমি ওই কোনো জায়গায় আলো রয়েছে, রাস্তার পাশে লাইট জ্বলছে, তো সেই লাইটের মধ্যে কোনো রকমে ভালো করে চেনটাকে আটকাচ্ছি, বুঝতে পারছি না, তো বারবার পড়ে যাচ্ছে বলে আমি ভাবলাম হয়তো সাইকেলের চেনটা ঢিলা হয়ে গেছে। অনেক সময় হয় না, সাইকেলের চেনটা যদি ঢিলা হয়ে যায় বারবার কিন্তু খুলে যায়। তো সেরকম ভাবে আমি ভাবলাম হয়তো সাইকেলের চেনটা ঢিলা হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার বাড়ির দিকে আসছি, এরকম হতে হতে প্রায় 7 থেকে 8 বার শুধু সাইকেলের চেনটা খুলে যাচ্ছে। আমার প্রচন্ড একটা সময় রাগ হয়। আমি ভাবলাম কি রে বাবা, বারবার করে শুধু সাইকেলের চেনটা পড়ে যাচ্ছে, দূর। তো সাইকেলটাকে আমি একবার ধরে ভালো করে মাটির মধ্যে ঝাঁকুনি দিই, রাগি দেওয়ার পর আমার প্রচন্ড রাগ হয়। আমরা দূর, আর সাইকেলেই উঠবো না, এবার আমি সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব, বাড়ি যেতে যা সময় হবে হবে। তো আমি সাইকেলটা নিয়ে ওরকম হাঁটছি। তো যেখানে আমার বাড়ি ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওখানে ঠিক একটা অনেক আগে একটা ওখানে মানে লাশ কাটা ঘর ছিল, যেটা এখন কিন্তু সেই লাশ কাটা ঘরটা বন্ধ অবস্থায় রয়েছে, ব্যবহার হয় না, কিন্তু ওরকম বন্ধই আছে। কিন্তু অনেক আগে এটা আমার বাবা কাকা পাড়ার লোকের মুখে শুনেছি যে ওইটা নাকি লাশ কাটা ঘর ছিল। তো আমি লাশ কাটার ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছি, আনুমানিক ঘড়িতে তখন 12টা বেজে গেছে। তো যেহেতু আমার শপিং মল থেকে বেরিয়ে বাড়ি যেতে 1 ঘন্টা টাইম লাগে, তো যেখানে ওই বারবার চেন পড়ে যাচ্ছে সাইকেলে, তো ওখানে আমার 12টা তো বেজেই গেছে, এমনি আমারও 12টা বেজেছে, ঘড়িতেও তখন 12টা বেজে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে যখন ওখান থেকে যাচ্ছি না, তখন হট করে আমি না কি জানি কি মন গেল, বারবার ওই লাশ কাটা যে ঘরটা রয়েছে বড় একটা তালা দেওয়া, তো তালাটা বন্ধ, আমার শুধু ওই দিকটা চোখ যাচ্ছে, আর ওখানটা আলো আছে, যে একদম অন্ধকার তা না, হালকা হালকা আলো আছে। তো আমি বারবার শুধু যাচ্ছি আর ওই যে লাশ কাটা ঘর ওই দিকটা তাকাচ্ছি। আমার না প্রচন্ড, জানি না কেন গা কাটা দিতে শুরু করে, প্রচন্ড না ভয় লাগছে, শরীরের একটা ভেতর থেকে না আমার ভয়টা আসছে। আমি না দেখে ভাবছি যে না, সাহস করে বেরিয়ে যাই, মানে আমি নিজেকে নিজে যত চেষ্টা করছি যে না আমি সাহস করে বেরিয়ে যাব, কিন্তু আমি বেরোতে পারছি না, প্রচুর ভয় লাগছে। তারপর যাই হোক, যখন ঠিক ওই গেটের সোজাসুজি যেখানে বড় একটা লক করা রয়েছে লাশ কাটা ঘর, সোজাসুজি যখন আমি এসছি, বিশ্বাস করবে না দিদি ভাই, আমাদের রূপঙ্কর বলে আমি পরিষ্কার দেখছি ওই যে গেটটা তালা দেওয়া রয়েছে, ঠিক ওই গেটের একদম সাইডে দেয়ালটা চলে গেছে, দেয়ালের গা ঘেঁষে ওখান থেকে আমার গা কাটা দিচ্ছে, ওইখান থেকে কে যেন মানে আড়ালে যেরকম হয় না দেয়ালের পাশ থেকে লুকিয়ে টুকি, আমরা টুকি টুকি খেলতাম যেরকম মুখটা বার করে, ঠিক ওরকম কে যেন দেখছি। রূপঙ্কর বলে দিদি ভাই আমার সারা শরীর ওখানে পাথর হয়ে গেছে, আমি একটা পা ওখান থেকে এগোনোর অবস্থায় নেই, আমার পুরো পা পাথর হয়ে গেছে, আমি আর পুরো শরীর কাঁপছে সাইকেল নিয়ে কোথাও গিয়ে। তখন ভাবলাম বাবা কাকার মুখে শুনেছি লোহা থাকলে নাকি ভূত ধরতে পারে না, আমার হাতে তো সাইকেল রয়েছে লোহার, ও কিছু করতে পারবে না, কিন্তু আমি ওখান থেকে যে পাশ কাটিয়ে চলে আসব বাড়ির দিকে, আমার সেই সাহসটাও কিন্তু তখন নেই। আমি কোনো মতে সেই সাহসটা করতে পারছি না যে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসব, কারণ আমার পুরো শরীর ওখানে ঠান্ডা হয়ে গেছে, আমি এগোতেই পারছি না। আমি চেষ্টা করছি যে আমি ওখান থেকে না বেরিয়ে যাব, আমি চলে আসব, অনেক কিছু চেষ্টা করছি, কিন্তু কোনো মতে ওখান থেকে বেরোতে পারছি না, কোনো মতে না। তারপর
ওখানে কিন্তু ও যেরকম আমাকে ওই লাশ কাটা ঘরের দেয়ালের গা ঘেঁষে যেরকম আমাকে এরকম করে ঝুঁকি দিয়ে দেখছে, আমিও কিন্তু ওই সাইকেল ধরে ওরকম ওর দিকেই তাকিয়ে রয়েছি, চোখটা আমার ওই দিকেই। কারণ আমি ভাবছি যদি পাচ্ছি ও যদি আমার কাছে চলে আসে, এখন তো রাস্তায় চারপাশে কেউ নেই, যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে ধরে, বা যদি আমাকে ও মেরে দেয়, মানে আমার তখন মানে কি বলবো, ওই যে বলে না মৃত্যুর মানে মুখে গিয়ে মানুষের অনেক কিছু তখন মাথায় আসে। আমার না তখন ওই সব জিনিসগুলো মাথার মধ্যে আসছে, আমি কি করে ওখান থেকে বেরোবো কোনো মতে। আমি কিন্তু পুরো চোখটা দেয়ালের দিকে দিয়ে রেখেছি, ও সরছে না, আর এইদিকে আমিও কিন্তু এগোতে পারছি না বাড়ির দিকে। এই সময় হলো কি, ফোনটা বেজে উঠলো। যেই ফোনটা বেজে উঠলো সাথে সাথে আমি ফোনটা মানে ভয়তে, মানে তখন না ভয়তে আমি কি করছি আমি নিজেও জানি না, আমি তখন ভয়তে ফোনটা পকেট থেকে বের করি, প্যান্টের পকেট দিয়ে বের করে আমি তখন ফোনটা কানে নিয়ে বলছি, হ্যালো বাবা। আমি কিন্তু দেখিও নি ফোনটা কে করেছে, আর জানি বাবা ছাড়া কে করবে, বাবাই শুধু ফোন করে। তো রাত হয়েছে, চিন্তা করছে, আমি বলছি হ্যালো বাবা। তখন বাবা আমার গলার শব্দ শুনে বাবা বলছে, তুই কোথায় আছিস রে এত রাতে, কি হলো তুই রাস্তায় আছিস কোথাও? আমি তখন বলছি, বাবা আমি না পুরোনো ওই জায়গাটার নামই, ঠিক আছে, পুরোনো মানে ওই পুরোনো লাশ কাটা ঘর এরকম একটা জায়গার নাম, আমি প্রপার নামটাও বলছি না এখানে। তখন আমি বাবাকে বললাম যে বাবা আমি এখানে রয়েছি। বাবা তখন বলল, ওখানে কি করছিস রে, সর্বনাশ করেছি রাতের বেলা, হ্যাঁ অষ্টমীর রাত, এখন অষ্টমীর রাতে তো একটা মানে অমাবস্যা পূর্ণিমা একটা যোগ থাকে, তো তখন বাবা তখন বলছে কি, তুই তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি আয়, তাড়াতাড়ি, কারণ ওখানে প্রত্যেক বছর একটা করে মৃত্যু হয়। হ্যাঁ, প্রত্যেক বছর ওই লাশ কাটা ঘরের আশেপাশে বা লাশ কাটা ঘরের যে জায়গাটা রয়েছে পুরো চত্বরটা, মানে তালা দুয়ার বললাম গেটটা, ওর পেছনে অনেক মানে বডি পেয়েছে ওখানে। তো ওই পেছনে ওই রাতের বেলা ওই লাশ কাটা ঘরে টপকে কেউ তো মরতে যাবে না নিজে থেকে না, তো ওখানে ওই লাশ কাটা ঘরের পেছনে কি করে বডি পায়, তো এরকম অনেক রহস্য যেগুলো পাড়ার কেউ জানে না, ওরকম ওখানে অনেক ডেড বডি পেয়েছে। বাবা যখন আমাকে এই কথা বলছে, মানে আমি তখন কি বলবো, পুরো ওখানে শেষ, মানে আমার তখন হাত পা আরো এমনিতে চলতে পারছিলাম না, আরো শেষ হয়ে যায়। তারপর যাই হোক, আমি নিজেও বলতে পারবো না যে আমি ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর কতক্ষণ ওই অভয়কটাকে আমি দেখছিলাম। তারপর বিশ্বাস করবে না, আনুমানিক 10 থেকে 15 মিনিট পর হঠাৎ শুনছি না পায়ের নুপুরের শব্দ। আমি কিন্তু আমার চোখ কোনো দিকে নেই, রাস্তায় কে আসছে কে যাচ্ছে কি কিচ্ছু নেই, একটা গাছের পাতা পড়ছে ছপ করে আওয়াজ হচ্ছে, সেটাও আমার কানে আসছে, একটা ইঁদুর যাচ্ছে শুকনো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে ওই লাশ কাটা ঘরের ভেতরটায়, ওখান থেকে ঝরঝর 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 করে একটা আওয়াজ হচ্ছে, সেটাও আমি ভালো মতো কানে আসছে। মানে পুরো ওই জায়গাটা পুরো আমাকে ঘিরে পরিবেশটাই হয়ে গেছে ভুতুড়ে, গা ছমছমে পরিবেশ। তারপর আমি 5-7 মিনিট দাঁড়ানোর পর পরিষ্কার শুনতে পাচ্ছি পায়ের নুপুরে ছুম ছুম করে শব্দ হচ্ছে। এবার আরো ভয়ঙ্কর, ওখানে হয়ে গেল পায়ের নুপুরের শব্দটা কোথা দিয়ে আসবে, ওখানে তো ওই রাতের বেলায় কোনো মহিলা মরতে যাবে না, পায়ের নুপুরের শব্দ কোথা দিয়ে আসবে? আর পায়ের নুপুরের শব্দটা আমি লক্ষ্য করে তখন মানে লক্ষ্য করে শোনার চেষ্টা করছি যে কোথা দিয়ে আসছে, কেন পুজো, অনেকে পুজোর সময় রাত ভিত ঘুরে ঠাকুর দেখেও আসতে পারে, কিন্তু ওই রাস্তায় না অ্যাকচুয়ালিও ওইখান থেকে আমার বাড়িটাই শর্টকাটে পড়ে, আর আমার সত্যি কথা সেদিন মনেই নেই, নাহলে আমি মরতো ওই রাস্তা দিয়ে যেতাম না, তাহলে আমার সাথে এই অভিজ্ঞতা হতো না। আমি ঘুরে 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 যেতাম ওই দিক দিয়ে, দাসপাড়া রয়েছে ওই দিক দিয়ে, কিন্তু আমার একদম মাথায় নেই লাশ কাটার ঘরের। আর সাইকেল আমাকে এত জ্বালাচ্ছিল চেন পরে পরে, আমি মানে মাথা নেওয়া উড়ে গেছে ওই রাস্তার কথা। যাই হোক, তখন দেখছি ওই যে পায়ের নুপুরের শব্দ, ওইটা আর কোথাও না, ওইটা ওই লাশ কাটার ঘরের পেছন দিকে জল ট্যাঙ্কি রয়েছে, ওই জল ট্যাঙ্কির ওখান থেকেই কেউ মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আর আসছে, পরিষ্কার শব্দ শুনতে পাচ্ছি। এবার তখন মানে আমার মানে মনে হচ্ছে আজকে শেষ দিন, মানে কারণ প্রত্যেক বছরই ওরকম একটা করে পুজোর সময় লাশ পাওয়া যায়। আমি এবার তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কালকে সকালবেলা আমার ডেড বডি এখানে পড়ে থাকবে, আমি আর বাড়ি ফিরবো না। আমি এইসব ভাবছি, কোথা থেকে জানি না আমার বাবা, মানে বলে না বাবা হচ্ছে সত্যি মাতার ছাদ,
একটা বড় গাছের মতো বাবা। বাবা এত এরকম ভাবে আগলে রাখতে পারে সন্তানকে, বাবার মতো আগলে রাখার মতো পৃথিবীতে কারোর ক্ষমতা নেই। আমার বাবা কোথা থেকে জানি না এসে, আমি কিন্তু ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার বাবা এসে হট করে সাইকেলের হ্যান্ডেলটা ধরে ঝাঁকুনি দেয়। আমি তো তখনই কেঁপে উঠি, সাথে সাথে তাকাই, বাবা আমাকে বলে, যাই তুই এখানে কি করছিস রে রূপঙ্কর, চল বাড়ি চল, ওইদিকে কি আছে। এবার বলি, আমার বাবা যখন এই কথাটা বলে, যে ওই লাশ কাটা ঘরের যেখানটা বললাম পুরো একদম গ্রিল দিয়ে আটকানো রয়েছে, তালা ধোয়া, ওর ভিতরে যে পাথা পড়ে রয়েছে, আমার বাবা যে চিৎকারটা পারে, আমি তো মানে কেঁপে উঠি ভয়তে। ওখানে কোনো হাওয়া নেই, বাতাস নেই, ওই লাশ কাটা ঘরের যে এরিয়ার মধ্যে শুকনো পাতা পড়েছিল, পুরো ওখানটা না ওইটুকুনি জায়গায় মনে হলো ভূমিকম্প হচ্ছে, সাইক্লোন এসে গেছে। কি যে ঝড় ওইটুকুনি জায়গায়, গাছের পাতা ধুলো মানে ঘুরে একাকার হয়ে গেল পুরো ওই মঠটাকে নিয়ে, মানে লাশ কাটা ঘরটাকে নিয়ে পুরো ধুলোই ধুলো। আমার বাবা তখন আমাকে সাথে সাথে বলল, চল আমার সাথে চল, তাড়াতাড়ি চল এখান থেকে। আমি তো ভয়তে কাঁপছি, যেতে পারছি না, মানে আমার পা তো চলছে না, তার মধ্যে যা চোখের সামনে এতক্ষণ ধরে হলো, এখনো যা হচ্ছে। তখন আমার বাবা সাইকেলটা আমার হাত থেকে নিয়ে নেয়, আমার হাত একটা ধরে, এক হাতে বাবার হ্যান্ডেল আর এক হাতে আমার হাত ধরে, বাবা মাঝখানে। বাবা আমাকে বললো, আমার সাথে পা চালিয়ে চল, তাকাবি না ওইদিকে ঘুরে। মানে আমি যেতে পারছি না, আমার তো অবস্থা পুরো শেষ, আমি পুরো ঘেমে চান করে গেছি, মানে আমার না শরীরে কোনো সার নেই, মনে হচ্ছে এমন অবস্থা আমাকে কেউ এখানে ফেলে দিয়ে চলে যাক। মানে আমি এতটাই ভয় পেয়ে রয়েছি, মনে হচ্ছে আমি এখনই মরে যাব, আমার আর মানে আগামী দিনগুলো আমার কিচ্ছু নেই, পুরো অন্ধকার। তো বাবা আমার হাতটা চেপে ধরে বাবা আমাকে বলছে যে, রূপঙ্কর ভয় পাস না, তোর বাবার সাথে আছে, বাবা আছে তো, চল, ঠাকুরের নাম নেই, মহাদেবের নাম নেই, জোরে জোরে নাম নিতে নিতে চল। বাবা তখন আমার হাতটা ছেড়ে আমার পিঠের মধ্যে 3-4 মানে জোরে জোরে চর মারার মতো থাপ্পড় মারে পিঠে মারতে। তখন আমি খুব কাশি, বাবা বলে, চল তোর ভয় বেরিয়ে গেছে। জানি না আদৌ ভয় বেরিয়ে গেছে কিনা, বাবা ভয় কাটানোর জন্য বলছিল কিনা, যাই হোক। তো বাবার হাত ধরে তারপরে বাড়ি আসি। যখন বাড়িতে আসি তখন থেকে রাত 3টে বাজে। তার মানে ভাবো, আমি 11টার সময় শপিং মল থেকে বেরিয়ে কতক্ষণ ওখানে অত কিছু মানে ঘটনা আমার সাথে ঘটছিল, আমি সেগুলো সহ্য করছিলাম আর দেখছিলাম। তারপর বাড়ি যখন আসি, আমি কিচ্ছু খাইনি, বমি হচ্ছিল। বাবা বললো চান করে আয়, আমি চান করলাম। বাবা মাথা মুছিয়ে তেল দিয়ে দিল, বললো যা ঘুমা, তোর কি ভয় লাগছে? আমি বললাম না, তখনও মনে ভয় লাগছে, বলিনি। তারপর যাই হোক গেলাম, গিয়ে শুয়ে পড়ি। সকালবেলা ধুম জ্বর, গায়ে উঠতে পারছি না। বাবা ফোন করে ম্যানেজারকে বলল মলের, যে ছেলের কালকে রাতে এরকম এরকম হয়েছে, ও আজকে আসতে পারবে না। তো ম্যানেজার বলল ঠিক আছে, আসলে ভালো হতো, পুজোর মধ্যে ছুটি করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো আমার বাবা বলল ছেলের যেখানে শরীর খারাপ, আসতে পারবে না, আমার ছুটি আছে, আমি কি যাব? তখন বললো না সমস্যায় আপনাকে আসতে হবে না, দাঁড়ানো কাজ তো, মলে তো বসার কোনো জায়গা থাকে না, দাঁড়িয়েই থাকতে হয়। তো বললো না আপনাকে আসতে হবে না। যাই হোক, সেই দিনের মতো আমি আর মলে যাইনি। পরের দিন ছিল নবমীর দিন হচ্ছে। তারপর আমাকে আমার পাড়ার কিছু বন্ধুরা এসে আমাকে বললো, কি রে রূপঙ্কর, চল, বেরোবি না, বাড়িতে আছিস তখন চল। আমি তখন বললাম না ভাই। আর আমার নবমীর দিন হাফ ডে ছিল, ওরা জানে যে হাফ ডে আমি বেরোবো বিকালবেলা। তো সকালবেলা যখন জানে আমি বাড়িতে আছি, ওরাও শুনেছে, বাবার মুখ থেকে বাজার গেছিল যে রাতের বেলা এই ঘটেছে। আমাকে সবাই তখন বললো, কি রে রূপঙ্কর, ভয় পেয়েছিস না, আমরা তো ওই দিকটা যাই না, তুই মরতে এলি কেন? তখন বললাম যে ভাই আমার মনে ছিল না, আমি ভুল করে ওইখানে চলে এসেছি। তখন আমাকে ওরা বললো যে যা হয়েছে হয়েছে, তোর তো শরীরে খুব জ্বর, তুই একটা কাজ কর, কাকিমাকে নিয়ে, মানে আমার মায়ের কথা, কাকিমাকে নিয়ে তুই একটুখানি, সামনে তো পুজো হচ্ছে, মণ্ডপে ব্রাহ্মণ রয়েছে, যা, পাড়ার পুজো হচ্ছে, দুর্গা পুজো, ওখানে গিয়ে একটু ছাড়িয়ে আয় ব্রাহ্মণকে বলে। তারপর মাকে ওরা গিয়ে বললো, মা আমাকে ওই মণ্ডপে যে পূজারি থাকে, পুজো করে, তো পুজোর 4 দিন একদম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়। তো নিয়ে গিয়ে সেই ব্রাহ্মণের কাছ থেকে একটু ওই জল, মায়ের ঘটের ফুল আমাকে দেয়, নিয়ে বাড়ি চলে আসি। আসার পর খাওয়া দাওয়া করি দুপুরে।
তো পাড়ার যে বন্ধুরা এসেছিল ওরা তখন বললো, দেখ রূপঙ্কর, পুজো তো দেখতে দেখতে চলে যাবে ভাই, তো একটা গাড়ি মানে টোটো, বললে একটা টোটো বুক করেছি, তা রাতের বেলা চল 5 জন যাবো টোটো করে, একজন ড্রাইভারের সামনে বসবো আর 4 জন পেছনে বসে যাব, চল রাতের বেলা একটু ঠাকুর দেখে আসি, যাওয়াই তো হয়নি। তো আমি তখন বললাম যে ঠিক আছে যাবো। এই তো বললাম, তারপরে সেই জ্বর আবারও দেখলাম সন্ধ্যে যত হচ্ছে জ্বরটা আমার বাড়ছে, প্রচুর জ্বর প্রচুর জ্বর। হ্যাঁ, তারপর যাই হোক সেই দিন পুজো টুজো ওরকম করে দুর্গা পুজোটা কোনো রকমে কাটলো, ঠিক আছে, ওই মানে শরীর খারাপ ভালো জ্বর সব নিয়ে। তারপর ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে, সেই জিনিসটাও কিন্তু ভয়ে ভয়ে আস্তে আস্তে ভয়টা কেটে যায় দিন যেতে যেতে। কিন্তু পুজো যাওয়ার পর আমাদের সবাইকে একদিন শপিং মলে ছুটি দেয়, কারণ আমরা কাজ করেছি, আমাদের এক্সট্রা টাকাও দিয়েছে, ছুটি দেয়। তো ছুটি দেওয়ায় আমরা সেদিনকে বাড়িতেই সবাই ছিলাম। তারপর আমি যখন আবার মানে জয়েনিং করলাম, আবার যখন রেগুলার হয়ে গেল জীবনযাত্রা, আবার যখন মলে যাচ্ছি আসছি, এরকম আবারও একদিন সন্ধেবেলা সেদিন 8টার সময় আমি ছুটি নিয়ে চলে আসি, কারণ আমার এক বন্ধুর সেদিন বার্থডে ছিল, কেক টেক কাটা হবে, বললো রূপঙ্কর তুই আসবি, ওদের বাড়ির ছাদে কেক কাটা হবে। তো আমি ছুটি নিই, কারণ পুজোর মধ্যে এতদিন কাজ করেছি, ম্যানেজার ছুটি দিয়ে দিয়েছে, আর পুজোর পরে না শপিং মলে অতটা ভিড়ও থাকে না, তো ছেলে কম থাকলেও ম্যানেজ করা যায়। তো আমি সেদিনকেও ওরকম বাড়ি আসছি, তো তখন কটা বাজে, খুব জোর হলে 8টা বাজে, 8টা সাড়ে 8টা, আমি ওইখান থেকেই আসছি, কতটা দিন হয়ে গেছে তো সেই জিনিসটা মাথায় রাখি না, আর ওখান থেকে একটু শর্টকাটে হয় আসছি। বিশ্বাস করবে না, ঠিক ওই লাশ কাটা ঘরের সামনে আসলাম, আমার সাইকেলের চেনটা পড়ে গেল ঠিক ওখানে, মানে আমি তো প্যাডেল করছি আর সাইকেল এগোচ্ছে না, ওখানে সাইকেলের চেনটা পড়ে গেল। এবার ওই মুহূর্তে আমি ওখানে কি করবো, আমার তো মানে সারা শরীর আবারও ভার হয়ে গেছে, আবার আমার মানে আমি বুঝতেই পারলাম মানে এ যে আছে এখানে কোনো নেগেটিভ এন্টিটি, মানে ও আমাকে নেবে, কারণ এখানে আমার সেই দিনকেও এরকম হয়েছে অষ্টমীর রাতে, আবার আজকে সেম জিনিস, আমি কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। তারপর বিশ্বাস করবে না, সেদিন যেহেতু অনেক সময়টা ছিল 8টা সাড়ে 8টা, তো দেখলাম ওই রাস্তা দিয়ে আমার পেছনে 2 জন আসছে, 2 কাকিমা, তো তারা রিস্কা করে আসছিল, তো বললো কিরে রূপঙ্কর এখানে দাঁড়িয়ে, কারণ সেদিনের ঘটনাটা মোটামুটি পাড়ার সবাই জেনেছে, তখন ওই কাকিমাদের সাথে আমি বাড়ি গেলাম। তো তারপর থেকে প্রত্যেকদিন রাতের বেলা আমি যখনই ঘুমাতাম তখনই স্বপ্ন দেখতাম কে যেন আমাকে দেখছে, যেরকম ওই যে লাশ কাটা ঘরের পাশ থেকে আড়াল থেকে যেরকম আমাকে দেখছিল, মানে কি বলবো, পুরো মানে তার মুখটা কালো ছিল, পুরো মুখটা কালো, মনে হচ্ছে মানে কি বলবো, তার চোখ মুখ কিছু বুঝতে পারছি না, পুরো কালো, আর মানে অন্ধকার, মাথায় মনে হচ্ছে একটা কাপড় দেওয়া, মাথায় মানে পোস্টমর্টম করলে যেরকম হয় না, এরকম মুখ থেকে পুরো কাপড় ধোয়া থাকে, এরকম করে পুরো ঠিক ওরকম কাপড় মোড়ানোর মতো, চুল ফুল কিছু নেই, মনে হচ্ছে একটা কাপড় মোড়ানো, শুধু তার মুখটা, তার দেহ তো আমি দেখতেই পারিনি, গলার অর্ধেক দেখেছি, ঠিক আছে। একটা অদ্ভুত জিনিস প্রত্যেকদিন রাত্রেবেলা আমি দেখতাম, ওরকম কেউ অদৃশ্য, আমি ঘুমাচ্ছি, সে ঠিক আমার মুখের একদম কাছে এরকম আমাকে এরকম করে তাকিয়ে রয়েছে, মানে এই জিনিসটা আমার সাথে এবার শুরু হলো। প্রত্যেকদিন রাতের বেলা চিৎকার পারতাম, রাতের বেলা কেঁদে কেঁদে উঠতাম, এত বড় ছেলে হয়ে রাতের বেলা প্রত্যেক দিন ঘুমাতাম না, মাকে বাবাকে ঘুমাতে দিতাম না, এরকম করে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। তারপর বাবা বলল যে কি হয়েছে তোর সাথে, আমাকে পরিষ্কার করে বল। আমি যখন বাবাকে পুরো বিষয়টা বললাম যে বাবা সেই দিনের পর থেকে আমার সাথে এরকম এরকম হচ্ছে, তখন আমার বাবা বলল ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কারণ আমাদের পাড়ায় এটা আমার সাথে প্রথম না, অনেক অনেক ছেলের সাথে হয়েছে, এটা কিন্তু বেশি হয় ছেলেদের সাথে। পাড়ায় আমাদের যে গ্রাম মানে আমাদের যে পাড়াটা, আমাদের পাড়ায় কোনো মহিলা কোনো মেয়ের সাথে এই ঘটনাটা ঘটে না, এইটা যত হয় ছেলেদের সাথে, লোকেদের সাথে, কাকুদের সাথে এইটা। তারপর যাই হোক ওখান থেকে আমার বাবা একজন আমাদের ওখানে মসজিদ রয়েছে, মসজিদে বাবার এক ভালো খুব বন্ধু আছে, তো ওনার কাছে নিয়ে যায় প্রথমে, ওনার নাম ছিল হচ্ছে ইমরান, ইমরান কাকা বলে ডাকতাম ওনাকে, পুরো নামটা জানি না, ইমরান কাকার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কাকা বললো কিরে রূপঙ্কর, চোখ মুখটা একদম বসে গেছে, রাতের বেলা ঘুমাচ্ছিস না, কাজের খুব প্রেশার বুঝি,
তখন আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি। তো বাবা বললো কাজের প্রেশার না, বুঝেছিস? তো বাবা সাইডে নিয়ে গিয়ে বললো। তখন ইমরান কাকা ভিতরে গিয়ে কারোর সাথে কথা বলে ডাকলো। যখন ভিতরে গেলাম তখন আমাকে বলল যে তোমার পেছনে তো খুব খারাপ একটা আত্মা পড়েছে, যে তোমাকে না নিয়ে ছাড়বে না। ও তো প্রত্যেক বছর কাউকে না কাউকে নিয়েই যায়, তোমাকেও সে নিতে এসছে। তারপর যাই হোক, এইসব শোনার পরে আমাকে তাবিজ দিল। তাবিজ, জল পড়া এসব খাবার পরে আমি অনেকটা সুস্থ হই, আস্তে আস্তে সব কিছু ভুলেও যাই। এখন আমার কাজ কর্ম জীবনযাত্রা খুব ভালোভাবে চলছে। তো এটাই ছিল আমার ঘটনা দিদিভাই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে তুমি শুনিও, ঘটনাটা আমার ভালো লেগেছে, আমি সবাইকে শোনালাম। আশা করি দর্শক বন্ধু তোমাদেরও খুব ভালো লেগেছে। সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর অবশ্যই তোমাদের কাছে ঘটনা থাকলে আমাকে ঘটনা স্ক্রিন দিয়ে দেওয়া নাম্বারে, যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেখানে যোগাযোগ করো। প্রত্যেক দিন যেরকমভাবে তোমরা আমাকে কল করছো, ঘটনা শেয়ার করছো, ভয়েস মেসেজ পাঠাচ্ছ, আমার খুব ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফোনের মাধ্যমে কেন, অনেকেই তোমরা আমাকে ভয়েস মেসেজে ঘটনা শেয়ার করছো, কল করছো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। কি বলবো, এরকমভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আজকে যাব, যেতে যেতে বলবো সোনাবসা 14 আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম করো। ওখানেও তোমরা ঘটনা শেয়ার করতে পারো, বাংলা, হিন্দি, ইংলিশে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও তোমরা আমাকে ঘটনা শেয়ার করতে পারো, ফোন করতে পারো, যোগাযোগ করতে পারো। আগে তোমাদের বলতাম ফোন করবে না, এখন বলছি ফোন করো। কারণ আমাকে মানে এই দুদিনে অনেকে যোগাযোগ করেছে, বলছে দিদি ভাই আমরা কিভাবে মানে হোয়াটসঅ্যাপ করে এইসব জানি না, আমাদের কাছে স্মার্টফোনও নেই। অনেকে আছে যারা কিপ্যাড ফোন ইউজ করে, তারা বলছে দিদি ভাই আমরা ফোন করলে আপনি তো ফোন ধরবেন। তাহলে আমি তো বুঝতে পারবো না ফোন করলে কার কিপ্যাড ফোন কার স্মার্টফোন। তার জন্য বলছি তোমরা ফোন করো। যদি কোনো সময় না ধরতে পারি তাহলে রাগারাগি করবে না, খারাপ ভাববে না। কারণ আমি কিন্তু আগেও বলেছি আমার দুটো চ্যানেল চালাতে হয়, একটা লিঙ্ক আমি তোমাদের পরে দিয়ে দেবো। আরও একটা কথা, সেটা হচ্ছে যেই ঘটনার কথা তোমাদের বললাম যে দুপুরে একটা করে রাতে একটা করে, সেটাও তোমরা মাথায় রেখে কমেন্টস করো। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা সবাই জানো আমি কিন্তু শুটিং করি জি বাংলায়, তো সেখানেও আমাকে টাইম দিতে হয়, সংসারেও টাইম দিতে হয়, দেন তোমাদের সামনে আমাকে আসতে হয়। কারণ তোমরা আমার পরিবার। একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে, আমি পারি, কারণ আমি কাজ করতে খুব ভালোবাসি। তাহলে তোমরা সাথে থেকো, তোমাদের ভালোবাসা আছে বলেই আমি কাজটা করি, কারণ তোমরা সেই মূল্যটা আমাকে দাও, গুরুত্বটা দাও। তাহলে আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। অনেক বুকে ফেললাম না।